শুরু হবে। চলো ঠিক আছে, মেন পড়াটা আমাদের আজকে শুরু হবে। তো প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে যে দিস, মানে পুরো হেডিংটা হচ্ছে আমাদের অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। তো প্রথমে আমরা যেটা আসবো সেটা হচ্ছে রিঅ্যাকশন এন্ড মেকানিজম কাকে বলে, সেই পার্টটা আমরা আগে এখানে কমপ্লিট করব। তো এটা বলতে যাওয়ার আগে অ্যারোমেটিক সিস্টেমের তোমাদেরকে আমি বলেছিলাম রিঅ্যাকশনগুলো দেখবে, দেখলে 11 বা 12 যেখানেই যা পড়েছো, হাইড্রোকার্বন হোক বা আদার্স যাই পড়েছো, ফেনল হোক, অ্যামিনস হোক, মানে অ্যানিলিন হোক, বেঞ্জোইক অ্যাসিড হোক, যাই হোক, সাবস্টিটিউশন রিঅ্যাকশন ইজ মোর কমন ইন অ্যারোমেটিক স্পেসিস। দেখো যদি আমরা এর সঙ্গে কম্পেয়ার করি তাহলে এখানে আমাদের ডাবল বন্ড আছে অ্যান্ড ইট অলসো কন্টেন্স দি ডাবল বন্ড। What is the basic difference between these two double bonds? মানে এর ডাবল বন্ডস, বেনজিনের ডাবল বন্ডের সঙ্গে ইথিলিনের ডাবল বন্ডের কি পার্থক্য? These are partial character double bondটা মানে conjugated, তাই না? এটা conjugated, but this is isolated. In these cases, when bromine is reacted, we got this kind of addition product. হ্যাঁ, তোমরা এটা পড়বে, তোমাদেরকে ম্যাডাম পড়াবেন এরপরে মেকানিজম, অ্যান্টি অ্যাডিশন হয়, তাই আমি অ্যান্টি ভাবে লিখলাম। But if you give the bromine here, although it contains 3 double bond, there will be no reaction. ঠিক আছে, আমরা বলতে পারি no addition reaction rather. But in these cases, we got this corresponding adduct. In these cases, the addition reaction is more common. Okay. Addition reaction is more common. তোমরা যদি 11 এর বইটা থাকে তোমাদের কাছে, তাহলে তোমরা খুলে দেখবে অ্যাডিশন রিঅ্যাকশন এর এখানে বেশি। In these cases, substitution reaction is more common. কিরকম ভাবে হবে এখানে? তাহলে আমি এখানে কি লিখলাম? no addition reaction. Rather, there will be no substitution reaction যতক্ষণ না তুমি এখানে Fe or FeBr3 দিচ্ছ। These are actually called the halogen carrier. এটা সম্বন্ধে আমি ডিটেইলস আসবো। Then we got the product is this one, that is one of the hydrogen is substituted by bromine and we got another H2. So this hydrogen is substituted by bromine and so will be bromine. So such kind of reaction, যেদিকটা আমরা অ্যারো করছি, এইটা বক্স করে যেটা লিখছি আমরা, this actually the example of aromatic electrophilic substitution reaction. আমি আগের দিন বলেছিলাম 99% কেসে proton will be substituted by the electrophile. তো এখানে bromine will act as the electrophile and these are actually called halogen carrier. তো why it is called halogen carrier সেটা আমরা পরে দেখব, কেন এদেরকে halogen carrier বলে। আমরা চ্যাপ্টার শেষের দিকে যত যাব তত আমরা এটা এখানে বুঝতে পারবো। চলো তাহলে আমরা কি দেখলাম এখানে? না, this addition reaction is more common in case of ইথিলিন বা প্রোপিলিন, তুমি যাই বলবে, কিন্তু অ্যারোমেটিক সাবস্ট্রেট হলে সাবস্টিটিউশন উইল বি মোর কমন হবে। এবং দেখো এই যে আমাদের অ্যারোমেটিক সিস্টেমটা, ইট উইল বি ইনট্যাক্ট আফটার দি রিঅ্যাকশন, দ্যাট ইজ অ্যানাদার ক্যারেক্টারিস্টিক। বাট ইন দিস কেসেস দিস পাই বন্ড, আর এখানে একটা সিগমা বন্ড আছে, তাই না? পাই বন্ড and plus sigma bond is converted to the sigma plus sigma. Yes or no? It's converted to the sigma. So that was the driving force in this cases. Pi plus sigma is converted to the sigma plus sigma. এক্ষেত্রে আমাদের কিন্তু বেঞ্জিনিংটা যেমন ছিল তেমনই থাকবে। তো এরপর আমরা এর এখানে রিঅ্যাকশন আমরা দেখালাম, সাধারণ রিঅ্যাকশনও আমরা বলবো, সঙ্গে মেকানিজমটা আমরা এখানে দেখব। তাহলে এই ছিল আমাদের কেন এখানে অ্যাডিশন রিঅ্যাকশন লেস কমন, সেটা আমরা এখানে বললাম। তো নেক্সট কাম টু দি রিঅ্যাকশন অ্যান্ড মেকানিজম অফ দি reaction. ঠিক আছে, reaction and mechanism of aromatic electrophilic substitution reaction. Let us take the example of this one, that is E plus. Okay, so this is the electrophile. This is come from any source. যেমন ধরো ব্রোমিন হলে কোথা থেকে আসবে, SO3 হলে আসবে, NO2 প্লাস হলে আসবে, সেগুলো আমাদের আসবে। সো দিস দি জেনারেল E প্লাস আমরা এখানে লিখলাম। দিস মেবি নিউট্রাল হতে পারে, একমাত্র SO3 এর ক্ষেত্রে হয় যেটা নিউট্রাল হতে পারে। And
This is the RDS. This is the RDS. What will be happen first? Now, one of his pi electron will attack this electrophile. So this one we may call this step, first step. So this is a two-step process. ফলে আমাদের এর energy profile diagram আমরা draw করব. So there will be some intermediate. So it is a two-step reaction. Two-step reaction. Two-step reaction. তাহলে কি তৈরি হবে আমাদের এখানে? আমরা একে থার্ড ব্র্যাকেটে লিখি। It give the kind of কার্বোক্যাটায়ন, আমরা বলবো এখানে রেজোনেন্স স্টেবিলাইজড কার্বোক্যাটায়ন। এখানে প্রোটনটা থাকলো আর এইখানে এটা গেল, এইখানে এটা অ্যাবাভ দ্য প্লেন। তুমি একে অ্যাবাভ দ্য প্লেন, বিলো দ্য প্লেন করতে পারো, বিকজ দিস ইজ এ প্লেনার। তো ইট মে অ্যাটাক ফ্রম দিস সাইড অর ইট মে অ্যাটাক ফ্রম দিস সাইড। ইলেকট্রোফাইল বা হাইড্রোজেন যেদিকে থাকুক কোনো অসুবিধা নেই। So this is the carbocation intermediate which is resonance stabilized. তাহলে কিরকম রেজোনেন্স স্টেবিলাইজড হবে? এখানে গেল, এটা আমাদের যেখানে যেখানে আছে সেখানেই থাকবে। আমরা জানি রেজোনেন্সে একমাত্র পাই বন্ড এবং সরি এদিক থেকে প্রথমে হবে না, এটা একটু মুছছে, এই দিক থেকে হবে। এইদিকে পজিটিভ চার্জ আছে, সেই জন্য এইদিকে টাগে ইনভলভ হবে। তাহলে এইখানে প্লাস চার্জ হবে, এইখানে ডাবল বন্ড, আর এখানে তখন ডাবল বন্ড থাকবে। নাও অ্যানাদার ইজ পসিবল ফ্রম হিয়ার, দিস উইল কাম টু হিয়ার and we got another, that is this one. Positive charge is goes to there, double bond, and this is the above the plane and below the plane hydrogen. Its resonance hybrid তাহলে আমরা কেমন করে লিখতে পারি? Its resonance hybrid is may be written as, তাহলে এইখান থেকে ডট 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 পজিটিভ চার্জ কতটা জিলোকালাইজ করছে না এতটা পারসেন্ট, and this carbon is sp3 hybridized carbon, যে কার্বনে আমাদের চারটে গ্রুপ আছে। সো এগেইন দিস উইল বি দি sp3 hybridized carbon, সুতরাং এটা আমাদের ইয়েতে আসবে না। সো পজিটিভ চার্জ উইল বি ডিলোকালাইজ জাস্ট। তাহলে এই যে অংশটা আমরা বললাম, দিস ইজ দি রেজোনেন্স হাইব্রিড। এর অনেকগুলো নাম আছে, নামগুলো আমি একটু পরে লিখছি, আগে মেকানিজম শেষ করে একটু জায়গা ছেড়ে রাখো, এর নামটা আমরা পরে লিখছি। So this is the RDS, that means this was the slow step. বুঝা গেল? Now in the second step আমাদের কিরকম হয়? Second step is nothing but আমাদের ইনিশিয়ালি যে এটা হয়েছিল সেটা আমরা এখানে ড্র করব, that is this electrophile and below the plane হচ্ছে H plus, double bond এরকম করে থাকে। Then নাও মাইনাস এইচ প্লাস হবে। লক্ষ্য করো চার্জ এখানে প্লাস ছিল, সুতরাং এই প্লাস হিসাবে বেরোতে হবে। টু নিউট্রাল দি মিডিয়াম, এখানে তাহলে এটা আমার হবে ফার্স্ট প্রসেস, মানে দ্রুত গতিতে হবে। কিরকম করে দেখাবে? এটা এখানে গেলে এখানে অ্যাটাক করবে, এইরকম। তাহলে এইচ প্লাস হিসাবে বেরোচ্ছে, তো বন্ডিং ইলেকট্রন পেয়ারটা এখানে গেলে আমরা বলতে পারি এখানে পুনরায় অ্যারোমেটিক হয়ে যাবে, বাট দিস উইল নাও গিভস দি ই আর প্লাস এইচ প্লাস। এবার এই ই তো এরকম থাকবে না, এর একটা কাউন্টার অ্যানায়ন থাকবে, সেই অ্যানায়নটা আবার এখানে ধরবে, যেমন ওখানে এইচ বিআর করছিলাম আমি, সেটাই। সো দিস ইজ আওয়ার মেন মেকানিজম অ্যান্ড দিস ওয়ান, দিস রেজোনেন্স হাইব্রিড অফ দিস কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, তাই না? দিস আর দি কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট। কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট, কার্বনের মাথায় পজিটিভ চার্জ থাকছে, ওয়ান অফ দি পাই ইলেকট্রন অ্যাট্রাক্টেড দিস ওয়ান, দিস ইজ দি ইলেকট্রন seeking or electron loving species, that's why this is the electrophilic টার্মটা দেখো এরপরে। তাহলে ইলেকট্রোফাইল দ্বারা ইনিশিয়েট করছে, দ্যাটস ওয়াই দিস ইজ দি অ্যারোমেটিক সাবস্ট্রেট অ্যান্ড ইলেকট্রোফিলিক, and it gives the substitution reaction, that's why this is called aromatic electrophilic substitution reaction. তো এই যে আমাদের রেজোনেন্স হাইব্রিড, একে যদি আমরা রোমান হরফে 1 বলি, এখন এই 1 কে আমরা নাম দিতে পারি, দেখো ইট ইজ কল্ড দি হুইল্যান্ড ইন্টারমিডিয়েট, WHELAND, Wheeland intermediate according to the name of the scientist, or বলতে পারি আমরা একে সিগমা কমপ্লেক্স, এটা আমি আগের দিন বলেছিলাম তোমাদেরকে, সিগমা কমপ্লেক্স, or it may called the arenium ion. সুতরাং look at the question, কি থাকবে না থাকবে তার উপর এখানে নির্ভর করবে। or আরেকটা তো নরমাল নাম হবে, কেমিক্যাল নাম, সেটা হচ্ছে আমাদের সাইক্লোহেক্সা ডাইইনাইল
ক্যাটায়ন। এই নামটা আমি বুঝিয়ে দিই একটু, দেখো সাইক্লোহেক্সা মানে হেক্স ছটা কার্বন আছে, সাইক্লিক, আর ডাইনাইল 1 2 দুটো আছে, ধরছো সাইক্লোহেক্সা ডাইনাইল ক্যাটায়ন। পজিশন গুলো বললেও হয়, না বললেও অতটা অসুবিধা নেই, সাইক্লোহেক্সা ডাইনাইল ক্যাটায়ন। এটা হচ্ছে আমাদের এর নাম, যে কোনো একটা নামে এখানে পরিচিত। আচ্ছা, এরপর তুমি আমাকে বলো কোন রিঅ্যাকশনটা ফার্স্ট। সো দিস ইজ দি মেকানিজম, ওকে, রিঅ্যাকশন এন্ড মেকানিজম, ইউ হ্যাভ টু বি ফ্যামিলিয়ার উইথ দিস। দিস ইজ দ্য অনলি মেকানিজম। বাকি আমাদের ইলেকট্রোফাইলটা শুধু চেঞ্জ করতে করতে যাবো। দেখো NO2 প্লাস নাইট্রেশনের সময় NO প্লাস হবে নাইট্রোসেসের সময়, সালফার সালফোনেশনের সময় ব্রোমিন বা X2 দেবো, আমরা X2 দেবো ফর হ্যালোজিনেশন এটসেট্রা। CH3 প্লাস মানে R প্লাস দেবো ফ্রিডেলক্রাফট অ্যালকাইলেশন, RCO প্লাস দেবো আমরা ফ্রিডেলক্রাফট অ্যাসাইলেশন এটসেট্রা। সুতরাং এই ইলেকট্রোফাইলটা শুধু চেঞ্জ হতে হতে যাবে, আদারওয়াইজ দি মেইন মেকানিজম ইজ অলওয়েজ সেম। তো ইউ হ্যাভ টু বি ফ্যামিলিয়ার উইথ দিস ওয়ান। তাহলে দেখো এইখানে এটা কেন তৈরি হবে, এর অ্যারোমেটিসিটিটাও কিছুক্ষণের জন্য লস করবে, এবং তারপরেও যে ইন্টারমিডিয়েটটা হবে দ্যাট ইজ অলসো রেজোনেন্স স্টেবিলাইজ। সো দিস কার্বোক্যাটায়ন ইন্টারমিডিয়েট এটা কি লিখবো আমরা, রেজোনেন্স স্টেবিলাইজড। আমরা এঁকেছি ছবিগুলো, রেজোনেন্স ছবিগুলো এখানে আমরা এঁকেছি। তাহলে দেখো এবার কোন সাবস্ট্রেটের রিঅ্যাকশন ভালো হবে, আমি রিঅ্যাক্টিভিটি এন্ড ওরিয়েন্টেশন এর পরে জাস্ট রিঅ্যাক্টিভিটি এখানে একটুখানি ছুঁয়ে যাচ্ছি তোমাদেরকে। তাহলে এইখানে মনে করো এবারে কোনো একটা গ্রুপ আছে, এইখানে আছে, বা আমি এরকম করে লিখলাম এইখানে কোথাও একটা গ্রুপ আছে, হ্যাঁ, ধরো সেটা জেড গ্রুপ আছে। তাহলে জেড গ্রুপ যদি ইলেকট্রন ডোনেটিং হয় দেন ইলেকট্রন ডেনসিটি এখানে বাড়বে। ইলেকট্রন ডোনেটিং গ্রুপ যদি এখানে থাকে তাহলে পজিটিভ চার্জটা এটা কমাবে, তাহলে কি হবে, রিঅ্যাক্টিভিটি বাড়বে। আর জেড যদি ইলেকট্রন উইথড্রয়িং ইন নেচার হয় তাহলে এখানে ইলেকট্রন ডেনসিটি কমবে, ফলে এটাও স্লো রেটে হবে এবং এর স্টেবিলিটি ওখানে কমতে থাকবে। So look at this reactivity. Stability of the intermediate is the key factor here, and availability of the electron density কমবে না বাড়বে তার উপরে নির্ভর করবে আমাদের রিঅ্যাক্টিভিটিটা কেমন হবে, তাই না? যদি মনে করো ট্রাফিক পুলিশ থাকে বা না থাকে, তাই না, থাকে বা না থাকে, ধরো এখানে ট্রাফিক পুলিশ নেই, আমি আগের দিন বলেছিলাম তোমাদেরকে দিস সাবস্টিচুয়েন্ট, ধরো এইখানে দেওয়া আছে সাবস্টিচুয়েন্ট, তুমি বুঝতে পারো এইখানে দেওয়া মানে যে কোনো জায়গায় আর কি, অর্থমেটা প্যারা যে কোনো জায়গায় থাকতে পারে, সেই জন্য ধরো এখানে আমার জেডটা আছে। তাহলে জেড থাকা আর না থাকার মধ্যে কি পার্থক্য, ট্রাফিক পুলিশ না থাকলে সাই করে বেরিয়ে চলে যাবে, আর যদি দেখো দূর থেকে আমরা যদি দেখি বাইকে ট্রাফিক পুলিশ আছে তখন আমরা একটু স্লো যাবো এখানে, তাই না? এবার যদি ট্রাফিক পুলিশটা মনে করো খুব কড়া হয় তাহলে আমরা খুব স্লো যাব, আর যদি ট্রাফিক পুলিশরা নিজেরাই গল্প করে তাহলেও আমরা দেখবো আরো স্পিডে বেরিয়ে যাবো, দূর ট্রাফিক পুলিশ তো কিছু দেখছেই না, এরকম হয় একটা ব্যাপার। তখন কোন লাইনটা ছাড়বে কিভাবে হবে সেটা নির্ভর করবে এই দুটোতে, রিঅ্যাক্টিভিটি। সুতরাং মেকানিজমটা আমাদের কিন্তু পুরোটাই ভালো করে না জানলে আমরা এই পরের পার্টটাও করতে পারবো না, দ্যাট ইজ মেকানিজম, এই রিঅ্যাক্টিভিটি অ্যান্ড ওরিয়েন্টেশন অ্যান্ড রিঅ্যাক্টিভিটি, এটা আমরা করতে পারবো না। দেখো তাহলে এই যে ওয়ান আমরা বলছি it lost is aromatic sextet। এক মিনিট, জোয়ানটা গলায় লেগে গেল, জল খেয়ে আসছে। তাহলে কি হচ্ছে বলছিলাম আমরা, এইখানে ওর এই অ্যারোমেটিক সেক্সটেটটা তো এখানে প্রেজেন্ট নেই, তো অ্যারোমেটিক সেক্সটেটটা প্রেজেন্ট নেই বলে ও কিন্তু সবসময়ই চাইবে
ওর অ্যারোমেটিসিটিটা ফিরে পেতে। সেই জন্য সেকেন্ড স্টেপে কি করবে, দি অ্যারেনিয়াম আয়ন ইজ জেনারেলি হাইলি রিঅ্যাক্টিভ ইন্টারমিডিয়েট and must stabilize itself by further reaction. Further reaction বলতে ইলেকট্রোফাইল যখন ঢুকে গেছে H প্লাসটাকে শুধু ওখানে বার করে দেবে। আচ্ছা, কার কোনো জিজ্ঞাসা আছে তো তাহলে বলো। কার কোনো কোশ্চেন নেই? দেখো তাহলে এই ক্ষেত্রে আমাদের অর্ডার অফ রিঅ্যাকশন কি হবে? অর্ডার অফ রিঅ্যাকশন বলো কত হবে? 2 হবে। স্লো স্টেপের দুটোরই কনসেন্ট্রেশন আমাদের কাজে লাগছে। সো ইট ইজ এ সেকেন্ড অর্ডার অফ রিঅ্যাকশন, সেকেন্ড বলি আমরা, বা সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন আমরা এখানে বলবো। এটা ঠিক। জেনারেলি কিছু কিছু ক্ষেত্রে এটা চেঞ্জ হয়, জেনারেলি বা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটা এখানে আসে। তাহলে এই ছিল আমাদের রিঅ্যাকশন এন্ড মেকানিজম। নেক্সট আমরা আসবো এখানে, দেখো এভিডেন্স। এটা তোমাদের কিন্তু কোশ্চেন পরীক্ষায় আসে এবং আমাদের সিলেবাসও দেখবে ছিল, আলাদা করে লেখা ছিল যে এভিডেন্সেস ইন ফেভার অফ দিস মেকানিজম। চলো, তো ফার্স্ট এভিডেন্স হচ্ছে আমাদের আইসোটোপিক ইফেক্ট। কে কে জানো আইসোটোপিক ইফেক্ট? মেকানিজম, ডিটারমিনেশন অফ মেকানিজমে পড়েছো। কে কে জানো আইসোটোপিক ইফেক্ট বলতে কি বুঝি? এনিবডি? বলো। তাহলে যে রিঅ্যাকশন যে রেটটা সেটা চেঞ্জ হয়। আরেকবার বলো, আরেকবার বলো, শুরুর দিকটা শুনতে পেলাম না, বলো আরেকবার। আর যে বন্ডটা ব্রেকিং বা ফরমেশনে অংশগ্রহণ করে বিক্রিয়ায়, সেই বন্ডে যদি আইসোটোপটা চেঞ্জ করা হয় কোন আইটেমের, তাহলে সেটা রিঅ্যাকশন রেটটা চেঞ্জ হয়। রিঅ্যাকশন রেটটা চেঞ্জ হয় জেনারেল ভাবে। আচ্ছা, অনির্বাণ আর বাকিরা? বাকিরা কেউ একজন বেরিয়ে গেল। হ্যাঁ, 16 জন ছিল, এখন 15 জন দেখাচ্ছে, মানে 13 জন 14 জন ছিল। ওয়াকার, সুভাষিস, সোমনাথ, রানা, রাহুল, রুদ্রই বেরিয়ে গেছে। রুদ্র নেটওয়ার্ক খারাপ আছে মনে হয়। চলো, কিছুটা কাছাকাছি গেছো। বাকিরা আর কেউ কিছু বলতে পারবে কি? একটা ভ্যালু ছিল, কারো মনে আছে সেটা? স্যার বলো। আমরা প্রাইমারি কাইনেটিক আইসোটোপ বা সেকেন্ডারি কাইনেটিক আইসোটোপের রেশিও থেকে বলতে পারি যে কোন মেকানিজমটা প্রপারলি হবে। ঠিক, আমি ওটাই লিখতে চাইছিলাম এখানে, দ্যাট ইজ KH বাই KD। KH বাই KD, ঠিক আছে? তাহলে KH বাই KD যদি 6 থেকে 7 এর কাছাকাছি হয়, তাহলে আমাদের কি থাকে বলো তো? দিস ইফেক্ট ইজ কল্ড কাইনেটিক আইসোটোপ, প্রাইমারি কাইনেটিক আইসোটোপিক ইফেক্ট। চলো, এরপরে মনে করো তুমি এইখানে ইলেকট্রোফাইল দিয়ে বিক্রিয়া করছো আর এইখানে ইলেকট্রোফাইল দিয়ে বিক্রিয়া করছো। বলো তো কোনটা ফাস্টার রেটে হবে? তুমি তো মেকানিজম পড়েছো, মেকানিজমটা দেখো, দিয়ে বলো তো কোনটা ফাস্টার রেটে হবে? সবগুলো হাইড্রোজেন, এখানে সবগুলো ডাইট্রোবেনজিন, আর এটা আমি একটা দেখিয়েছি শুধু, বাকিগুলো সবগুলো ডাইট্রোরিয়াম আছে। নাহলে তো বলবো স্যার বাকিগুলোতে হাইড্রোজেন আছে, তা না, এরকম। বলো বলো বলো, মেকানিজম দেখো, দিয়ে বলো। বাকিরা অ্যান্সার দিয়ে চেষ্টা করো কমসে কম। চুপচাপ ফোন আগলে বসে থাকলে হবে? অ্যান্সার দিতে হবে তো, নাহলে কি করে হবে? বাই নেম ধরবো নাকি? বলো পারমিতা, বলো। বলো পারমিতা, বলো। সিএইচ বন্ড থাকবে। হ্যাঁ, তা বলবো? বলো যেটাতে সিএইচ মানে বেনজিন আছে। হ্যাঁ বলো, যেটা বেনজিন আছে মানে সেটা সিএইচ বন্ড থাকবে, সেখানে স্যার বন্ড লেন্থটা ছোট, যেহেতু এই অ্যাটমটা ডি অ্যাটমের থেকে ছোট, তাই সেটা স্যার ভাঙতে স্যার বেশি সময় লাগবে। তাই তাই যেখানে স্যার ডিউটেরিয়াম থাকবে, সেটা জেনারেল হবে তার রিঅ্যাকশন রেটটা বেশি হবে স্যার।
তাহলে কার ক্ষেত্রে বেশি রেটে হবে, বেনজিন না ডয়টেরোবেনজিন? ডয়টেরোবেনজিন। ডয়টেরোবেনজিন। আচ্ছা, এখানে আমাদের কে আছে আর বাকি? পারমিতাকে আমি জিজ্ঞাসা করলাম, ঠিক বলেছে না নেই? জয়েন করলো মনে হচ্ছে যে। প্রতিমা আছে, পারমিতা না, প্রতিমা। বলো প্রতিমা, পারমিতা জেনেরিকের ছিল। প্রতিমা হ্যাঁ স্যার। ঠিক না ভুল বলছে বলো? স্যার এখানে সিডিটা ভাঙতে বেশি ডিফিকাল্ট হবে, সিএইচটা সহজ হবে। আচ্ছা, জয়শ্রী? হ্যাঁ স্যার, স্যার ডয়টেরিয়ামটাই হবে, ডয়টেরোবেনজিনটা। আর কে বলবে? অনির্বাণ আছে, আর তো মঞ্জুর। মঞ্জুর কিছু বলবে? ডয়টেরিয়ামটা হবে। সোমনাথ মাহাতো? মেকানিজমটা দেখে উত্তর দাও, মেকানিজমটা দেখো, দিয়ে উত্তরটা বলো। হলো না কারুর? অ্যাকচুয়াল অ্যান্সারটা হচ্ছে এখানে both give the same rate of reaction, same rate of reaction। কেন? এবার উত্তরটা বলো, ঘুরিয়ে বলো কেন? কারণ স্যার রেট ডিটারমিনিং স্টেপে স্যার তাহলে হাইড্রোজেনটা বা ডয়টেরিয়ামটা স্যার ভাঙেনি, কেউই ভাঙছে না তো। এটা আমি বারবার বললাম, মেকানিজমটা দেখো, মেকানিজমটা দেখো, দিয়ে উত্তর বলো। ঠিক? তার মানে আমরা এখানে কি বলতে পারি? হিয়ার নো আইসোটোপিক ইফেক্ট। সেটা প্রাইমারি হোক বা সেকেন্ডারি হোক, কোনো আইসোটোপিক ইফেক্ট এখানে নেই। অ্যাজ সিএইচ অর সিডি বন্ড ডাজন্ট, তোমরা দেখছোই না, আমি বারবার দেখো লেখা আছে মেকানিজমে, ডাজ নট ব্রোকেন ইন দি আরডিএস। বুঝা গেছে? তাহলে তাহলে কখন এটা দেখায় দেখো, এটা আমি তোমাদের একটু পড়ে শুনিয়ে দিই, এটা তোমরা পড়েছো বলে আমি ওই অংশটা লিখলাম না। ইফ দি সিএইচ বন্ড ইজ ব্রোকেন, এই যে সিএইচ বন্ড যদি ব্রোকেন হয়, যেটা আমাদের, আমি একটা এক্সাম্পল দিলে তোমরা বুঝতে পারবে যে হ্যাঁ স্যার এখানে সত্যি সত্যি ব্রোকেন হয়, দিস ওয়ান। এবার মনে করো বেস দিয়ে তুমি একে হিট করছো, তাহলে এখানে এটা যাবে, এইটা এখানে ভাঙবে, আর এটা এখানে বেরিয়ে যাবে। লুক এট দিস, দিস বন্ড ইজ ব্রোকেন ইন আরডিএস। E2 reaction mechanism. Now, if you give the deuterium here, if you give the deuterium here, and the same condition যদি তুমি apply করো, এইখানে এটা, এইখানে এটা, এইখানে, it gives the slow rate reaction. As this bond is stronger bond, তাহলে এই ক্ষেত্রে এটা slow rate হবে। তাহলে কি KH by KD আমাদের এরকম পাওয়া যায় দেখো। So this can be observed for the E2 reaction as their CH bond is broken in RDS. সুতরাং প্রাইমারি কাইনেটিক আইসোটোপ বলার সময় বা লেখার সময় এটা খেয়াল করবে, ইজ ইট ব্রোকেন ইন আরডিএস অর নট, সেটাই বলা আছে। দেখো, ইফ দি সিএইচ বন্ড ইজ ব্রোকেন ইন দি রেট ডিটারমাইনিং স্টেপ, then the rate should be substantial isotopic effect, that is deuterated substrate should undergo substitution in slower rate. However, in the arrhenium ion mechanism, the CH bond is not broken, এই যে আমি লিখেছি দেখো, does not broken in the rate determining step, so no isotopic effect should be found. Many such studies have been carried out, and in most cases there is no isotopic effect. This is the result incompatible with either the SU1 or simultaneous mechanism. এক্ষেত্রে আমাদের মেকানিজমটা কি ছিল বলতো? মেকানিজমটা আমাদের প্রথমে দেখো অ্যাডিশন হলো না, এটা আমি আগের দিন বলেছিলাম, তখন বলতে ভুলে গেলাম। এডিশন এলিমিনেশন মেকানিজম, তারপরে আমাদের H প্লাসটা বেরোলো, আগে E প্লাস অ্যাড হলো, তারপরে আমাদের H প্লাস বেরোলো। দিস ইজ এডিশন এলিমিনেশন মেকানিজম। বুঝা গেল? তাহলে দিস ইজ দি ফার্স্ট এভিডেন্স। কে কে বুঝতে পারেনি বলো? শুড আই রিপিট অর নট? তার মানে নিশ্চয়ই রিপিট করতে হবে না। নেক্সট আমরা আসবো এভিডেন্স, কিন্তু নাম্বার 2, এভিডেন্স নাম্বার 2 হেডিংটা হচ্ছে আমাদের
সবথেকে বেস্ট এভিডেন্স কি বলতো, যদি আমরা ইন্টারমিডিয়েটটাকে আইসোলেট করতে পারি। আইসোলেশন মানে প্রোডাক্টের মধ্যে থেকে কিছুক্ষণের জন্য লো টেম্পারেচারে ওকে আমরা কি করব, অ্যাসাইন করতে পারি বা ডিটেক্ট করতে পারি, হ্যাঁ এটা সত্যি তৈরি হয়। দ্যাটস ওয়ান ইজ কল্ড দি আইসোলেট, দিস দি concrete evidence in favor of our mechanism. So isolation of arenium ion intermediate সবার ক্ষেত্রে হবে না, আমাদের বিশেষ বিশেষ ক্ষেত্রে হবে। সুতরাং আমি আগেই তোমাদেরকে বলেছি এগুলো সবই আমাদের এসকেবিইউ বা বিইউ তে অনেকবার পড়েছি, বিইউ মানে বর্ধমান ইউনিভার্সিটি, অনেকবার পড়েছে দেখি। So very strong evidence. So this one is called the strong evidence. Very একটা যোগ আছে আর একটা অ্যাডজেক্টিভ আছে, very strong evidence. স্টেট কাট কোশ্চেন অনেক সময় থাকে যে if the given evidence in favor of the mechanism of aromatic electrophilic substitution reaction, বা ওই রিঅ্যাকশনটার জন্য কি হবে সেরকম করে। দেখো তো যেটা আমরা এখানে আইসোলেট করব সেটা হচ্ছে আমাদের এইটা কম্পাউন্ডার নাম কে জানো বলবে আমাকে, এমই আর হচ্ছে এমই। কম্পাউন্ডার নাম কি হবে? 135 ট্রাইমিথাইল বেনজিন। আর কেউ? এটা সাধারণ নাম আছে একটা, মেসিটিলিন। ভেরি গুড, দিস ইজ দি মেসিটিলিন। বুঝতে পেরেছো? পরীক্ষায় কিন্তু মেসিটিলিনই থাকবে। তো মেসিটিলিন, তাহলে এই -80 ডিগ্রি সেন্টিগ্রেডে করলে আমরা এইখানে ইন্টারমিডিয়েটটা আমি লিখবো একটু পরে, ইন্টারমিডিয়েটটা লিখবো, দ্যাট উইল অ্যাক্ট অ্যাজ দি সল্ট। নাও ইফ ইউ ইনক্রিজ দি টেম্পারেচার, তার জন্য আমরা হিট লিখলাম, মানে আপ টু 80 আর কি, তখনই দেখবে এটা ডিকম্পোজ করে আমরা করসপন্ডিং প্রোডাক্ট এখানে পাবো। বাট উই ক্যান আইসোলেট দি ইন্টারমিডিয়েট অ্যাট লো টেম্পারেচার -80 ডিগ্রি সেন্টিগ্রেড। সো ETFBF3, তাহলে এখানে ইলেকট্রোফাইলটা কে বলতে পারবে? হোয়াট ইজ দি ইলেকট্রোফাইল দেখেই বুঝতে পারছি আমরা, তাই না? ইথাইল গ্রুপ ইন্ট্রোডিউসড হচ্ছে, তো হোয়াট ইজ দি ইলেকট্রোফাইল হিয়ার? দ্যাট ইজ this one. কিরকম করে জেনারেট করে না, ETF plus BF3. We know that BF3 is a very good Lewis acid, so fluoride will attack at this one and it produces ET plus and BF3, BF4 minus. BF3 has very high affinity for the fluorine, so this is the active electrophile is ET plus. Mechanism আমি এখানে লিখবো না, what is the electrophile সেটা আমরা বললাম, বা source of BF4 minus. Now we get a salt of this one, that is BF4 minus. এটাকে ধরো আমরা 2 বলছি, রোমান হরফে আমরা আগে বলেছিলাম। And what is the arenium ion? What arenium ion will be produced here? আমরা একই রকম ভাবে লিখতে পারি, above the plane ET, below the plane হাইড্রোজেন থাকবে ET, এইখানে মিথাইল, এইখানে মিথাইল, আর আমাদের এইখানে মিথাইল, and it will be dot 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 dot. This charge will be delocalized up to this, so this will be positive. So this salt can be isolated. The bola is very strong evidence of the mechanism comes from isolation of arenium ions in number of instances. Tar first example is এইটা। For example, 2 মানে এটা 2 was isolated as a solid, so it will be isolated as a solid salt আমি এখানে জুড়ে দিলাম, দেখেই বুঝতে পারছো this one is salt plus এবং minus। সল্ট সাধারণত সলিড হয় সেই জন্য সল্ট। এর মেল্টিং পয়েন্ট হচ্ছে -15 ডিগ্রি সেন্টিগ্রেড, so you have to maintain the lower temperature, সেই জন্য মেল্টিং পয়েন্ট -15 ডিগ্রি সেন্টিগ্রেড। কখন না, from treatment of mesitylene with ethyl fluoride and a catalyst BF3. This is Lewis acid catalyst, a catalyst to generate to help generate the active electrophile at -80 degree centigrade. Then when 2 is heated, normal substituted product 3 is obtained. সুতরাং দিস ইজ দি ফার্স্ট এভিডেন্স যে এই ইন্টারমিডিয়েটটাকে আমরা এখানে আইসোলেট করতে পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, একে ক্যান বি আইসোলেটেড অ্যাট বিলো -15 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা হচ্ছে আমাদের কংক্রিট এভিডেন্স। তাহলে নিশ্চয়ই এটা আমাদের তৈরি হয়েছে, সো আর মেকানিজম ওয়াজ কারেক্ট।
ঠিক আছে দূর অব্দি? হ্যাঁ স্যার। ঠিক আছে, হ্যাঁ স্যার। ঠিক আমি যেমন করে তোমাদেরকে যেমন করে আমি SN1 SN2 বলেছিলাম, একই রকম ভাবে আমরা এখানে নেক্সট এটা দেখব SN1 SN2 এর পরে যে আচ্ছা অমিত গাঙ্গুলির কি খবর? অমিত গাঙ্গুলি ও আইএ ইন্টারনাল অ্যাসেসমেন্ট দেয়নি দেখছি, এই পরীক্ষা দিয়েছিল? জানো কি তোমরা কেউ? না স্যার জানি না না। আচ্ছা, তার মানে মনে হয় আর পড়বে না, ক্লাসেও তো আসছে না দেখছি। চল তাহলে কি দাঁড়াচ্ছে এখানে, ক্যান বি আইসোলেটেড অ্যাট বিলো 15 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, যেটা বলছিলাম যেমন করে আমি তোমাদেরকে SN1 SN2 বা সাবস্টিটিউশন রিঅ্যাকশন বললাম, ফিউ ক্যারেক্টারিস্টিক্স অর সাম চিফ ক্যারেক্টারিস্টিক্স অফ দি অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন আমরা এরপরে পড়বো। ওইখানে আমরা আরেকটা দেখাবো এখানে যে আইসোলেট করা যায়, সেটা আমরা আরেকটা এক্সাম্পল ওখানে দেখাবো। তো নেক্সট আমরা আসি যেটা, সেটা হচ্ছে যে সাম, এখানে আমাদের ওই এনার্জি প্রোফাইল ডায়াগ্রাম আদার সেগুলো আমাদের সব এখানে থাকবে। ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যারোমেটিক ইলেকট্রোফিলিক সাবস্টিটিউশন রিঅ্যাকশন। আচ্ছা, প্রথমে আমরা যেটা বলছি সেটা আমাদের অনেকবার পরীক্ষায় পড়েছে, দেখবে দি ইন্টারমিডিয়েট কার্বোক্যাটায়ন এডাক্ট আর থ্রু আনস্টেবল, এটা আমরা বললাম একটু, কারণ তখন ওটা অ্যারোমেটিক নয়, ওর অ্যারোমেটিসিটি ওর লস করে বসে আছে। সো টু বি আইসোলেটেড অ্যাজ এ সল্ট এক্সেপ্ট ইন স্পেশাল সার্কামস্টেন্সেস, হ্যাঁ মানে কিছু কিছু স্পেশাল কন্ডিশন আমরা ওদেরকে আইসোলেট করতে পারি, যেমন সেইরকমই একটা এক্সাম্পল। তার মানে ক্যারেক্টারিস্টিক কি, যে এই ইন্টারমিডিয়েটটা হয় এখানে, সেটা হচ্ছে ফার্স্ট ক্যারেক্টারিস্টিক। তো তার এক্সাম্পল হচ্ছে দেখো আমাদের হোয়েন benzene trifluoride, okay, so this is the substrate here, sorry, benzo trifluoride কি সংকেত হবে? benzo trifluoride এর সংকেত, কম্পাউন্ডটা বলা আছে benzo trifluoride, কে বলতে পারবে? This one is called the benzo trifluoride। মনে করো এত সহজ ছিল, দেখো বেঞ্জো গ্রুপের সংকেত কি, ক্লাস 11 এ পড়েছো তোমরা, বেনজাইল, বেঞ্জো আর বেনজাল। তো বেঞ্জো গ্রুপের সংকেত ছিল দেখবে এরকম, এই তিনটে, এই তিনটে ওয়ালাটা হচ্ছে আমাদের বেঞ্জো গ্রুপের সংকেত। এই তিনটেই যখন ফ্লুরিন থাকবে, দ্যাটস হোয়াই দিস ওয়ান ইজ কল্ড বেঞ্জো ট্রাইফ্লুরাইড। এই বেঞ্জো ট্রাইফ্লুরাইড রিঅ্যাক্টস উইথ নাইট্রাইল ফ্লুরাইড। বাকিরা শুধু কয়েকজন রেসপন্স তো করো তোমরা, বাকিরা চুপচাপ বসে থাকলে ক্লাস নিতে ভালো লাগে? যেটা বলবো সেটা তো বলবে, অন্তত হ্যাঁ স্যার না স্যার এটুকু তো বলো। লো টেম্পারেচার, এখানেও আমাদের টেম্পারেচার খুব কম করে রাখতে হবে, মাইনাস ওই 70 ডিগ্রি সেন্টিগ্রেডেই রাখো, কারণ মাইনাস 50 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত এর ইন্টারমিডিয়েটটা স্টেবিলিটি পাবে। তাহলে এখানে আমরা লিখবো ইন্টারমিডিয়েটটা, আর প্রোডাক্ট আমাদের কি হবে না, সেটা হবে এইটা। CF3 গ্রুপ কি ওরিয়েন্টিং গ্রুপ হবে? CF3 গ্রুপ কি ওরিয়েন্টিং গ্রুপ হবে? আগের দিন আমি একটা রুল বলেছিলাম, কেউ বলতে পারবে? স্যার মেটা। ভেরি গুড। As it is strong electron withdrawing in nature, so it will be meta orienting group। তাহলে এখানে NO2 আর আমরা এখানে H+। এবার H+ যা হবে সেটা পরের ব্যাপার। তো যদি এখানে তুমি লো টেম্পারেচার করো, উই গট এ ক্রিস্টালাইন, মানে সলিড আর কি, এখানে ক্রিস্টালাইন মানে সলিড, ক্রিস্টালাইন ক্রিস্টালাইন সল্ট, এটা 4 লিখছি আমরা, আগে 3 অবধি লিখেছিলাম, সেই জন্য 4। তো হোয়াট উইল বি দ্যাট সল্ট?
এই গেল আমাদের এরকম। এরপরে দেখো আমাদের তাহলে এই পাই বন্ডটা থ্রু দিয়ে এখানে অ্যাটাক করতে হবে। এইখানে যেটা মেটা ওরিয়েন্টিং গ্রুপ, তাহলে এইখানে পাই বন্ডটা আমাদের রেজোনেন্স করে লিখলেই চলে আসবে। ওটা এইভাবেও লিখতে পারি আমরা, একে আমরা এইভাবেও লিখতে পারি সিএফ থ্রুকে, এটা তোমরা জানো নিশ্চয়ই। তাহলে এইটা থ্রু দিয়ে ও অ্যাটাক করবে, এইটা থ্রু দিয়ে। তো হোয়াট ইজ দি অ্যাক্টিভ ইলেকট্রোফাইল? এগেন NO2+, এই BF4- এখান থেকে চলে যাবে NO2+। তাহলে আমাদের এইখানে আসবে দেখো NO2, আর নিচের দিকে আমাদের থাকবে হাইড্রোজেন বা অ্যাবাভ দ্য প্লেন হাইড্রোজেন নিচের দিকে, এটা জানি। তাহলে এইটা গেল আমার ইন্টারমিডিয়েট, এখানে CF3 যেমন ছিল বসে থাকবে, অ্যান্ড নেগেটিভ চার্জ, পজিটিভ চার্জ উইল বি ডিলোকালাইজড ফ্রম দিস কার্বন টু একদম দিস কার্বন, ওই একটা কার্বন বাদ দিয়ে পুরোটা জুড়ে আমাদের পজিটিভ চার্জটা ডিলোকালাইজ হবে। আর এটা আমাদের কি হিসাবে থাকবে না BF4- সল্ট হিসাবে থাকবে। সো দিস ইন্টারমিডিয়েট উইল বি স্টেবল অনলি আপ টু, এখানে লিখছি আমরা, হুইচ ইজ স্টেবল only up to -50 degrees centigrade, above which it decomposes into meta-nitro benzo-trifluoride। তাই হচ্ছে দেখো meta-nitro benzo-trifluoride পড়ে যাবে। আর HF+ BF3 হবে, এটা এখানে বলছে F হয়ে যাবে, F- মানে HF+ BF3 পুনরায় এখানে বলাই আছে ফ্লোরোবোরেট আয়নটা কোনো সল্ট হিসেবে রাখবো বলে এটা আনস্টেবল হলেও লো টেম্পারেচারে এটা কিছুটা হলো আমরা স্টেবিলিটি এখান থেকে দেয়। দেখো একই রকম ভাবে বেনজিন থেকেও আমরা কিন্তু লো টেম্পারেচারে এই যে বেনজিন, এই মিডিয়ামটা কি মিডিয়াম বলো তো দেখি, কে বলতে পারবে? লিখছি আমি এখানে FSO3H -120 ডিগ্রি সেন্টিগ্রেড ইন সলভেন্ট SO2FCl। এই ইন্টারমিডিয়েটের নাম কি হবে? এই জিনিসটার নাম কি আগে? এই জিনিসটার নাম কি? এই জিনিসটা ব্যবহার করা হয় ইউজড স্যার সুপার অ্যাসিড। ভেরি গুড, একদম ঠিক। ইউজ টু প্রডিউস আনস্টেবল, এটা তোমাদের ছিল দেখবে এইখানে পড়েছো, আনস্টেবল কার্বোক্যাটায়ন। আনস্টেবল কার্বোক্যাটায়ন তৈরি করার জন্য সুপার অ্যাসিড মিডিয়া ব্যবহার করা। এটা আমি তো পড়াইনি তোমাদেরকে, ইন্টারমিডিয়েট ম্যাডাম পড়িয়েছিলেন, নিশ্চয়ই তোমাদেরকে বলেছেন, আমার নোটেও ছিল। তো জাস্ট অল দি সুপার অ্যাসিড মিডিয়া বলা হয়েছে। দিস ওয়ান ইজ কল্ড সুপার অ্যাসিড মিডিয়া। এই -120তেও না এটা ভিসকাস থাকে না, মানে ভিসকাস হয়ে যাবে না আর কি, মানে সলিড হয়ে যাবে বা এরকম নয়, স্টিল will be liquid, সেই জন্য আমাদের এটা এখানে আইসোলেট করতে পারি। তো দিস কাইন্ড অফ, so what is the active electrophile from here? What is the active electrophile? বলো, এত সময় লাগার তো কথা নয়। H+, কেন H+? এই তো প্রডিউস করবে এখান থেকে, এটা তো H+ ছাড়া আর অন্য কোনো কিছু করার নেই। সো দিস ইজ দি অ্যাক্টিভ ইলেকট্রোফাইল। তাহলে ও এইখানেও H থাকবে, এখানেও H থাকবে, and we got such kind of salt that is SbF6-। তোমরা জানো antimony can expand its valency to here, এই যে SbF5 এই ফ্লোরিনটাকে নিয়ে এটা এখানে SbF6 তৈরি করবে, এই স্টেবিলিটি পায় বলেই এইটাকে ও কিছুটা হলো এখানে সল্ট হিসেবে রেখে দেবে। সো we got this salt, দেখেই বুঝতে পারছো সিগমা কমপ্লেক্সের মতো বেনজিন থেকে আমরা এটা এখানে তৈরি করার কাজে লাগাতে পারবো। So this was my first chief characteristic ছিল। দেখো নেক্সট আমরা যেটা আসবো সেটা হচ্ছে 2 নম্বরে, নাম্বার 2। আচ্ছা, কারো কোনো কোশ্চেন আছে কিনা বলো, একবার দেখে নাও। স্যার এভিডেন্স দেওয়ার সময় শুধু স্যার ওই কম্পাউন্ডের নামগুলো লিখলেই হবে? কম্পাউন্ডের নাম লিখলে হবে বলতে
স্যার যে ক্রিস্টালাইন সল্টটা পাচ্ছে সেটা ক্রিস্টালাইন সল্টটা নাম নাম কেন স্ট্রাকচার লিখতে হবে সব সময়, বুঝতে পেরেছো তো? মানে স্যার স্ট্রাকচারটা দিয়ে নামটা দিলে হ্যাঁ, স্ট্রাকচারটা দিয়ে কি লিখবে যে এইটা আমরা আইসোলেট করতে পারি, এই বিক্রিয়াটার ক্ষেত্রে এটা আইসোলেট করা যায়, সুতরাং এটা তৈরি হয়। তাহলে আমাদের যা মেকানিজম তার ফরে যাচ্ছে, সিগমা কমপ্লেক্স বা অ্যারেনিয়াম আয়ন তৈরি হচ্ছে, এখানেও তাই, আগেরটার ক্ষেত্রেও তাই। সুতরাং এগুলো আমাদেরকে স্ট্রং এভিডেন্স যে আমাদের সিগমা কমপ্লেক্স বা অ্যারেনিয়াম আয়ন ইন্টারমিডিয়েট হয়। আচ্ছা চলো নেক্সট আমাদের যেটা আসবে দেখো সেটা হচ্ছে যে এইটা ডিলিট করতে হবে। সেকেন্ড আমাদের যেটা আসবে চিপ ক্যারেক্টারিস্টিক্স, ইন মোস্ট কেসেস দি ফার্স্ট স্টেপ ইন দিস প্রসেস ইজ আরডিএস, মানে বেশিরভাগ ক্ষেত্রেই। সো দিস ইজ দি নাম্বার 2 ক্যারেক্টারিস্টিক্স, ফার্স্ট স্টেপ ইজ আরডিএস। এটা আমরা আগেই দেখলাম, ফার্স্ট স্টেপ ইজ আরডিএস ইন মোস্ট অফ দি রিঅ্যাকশনস। বুঝা গেল? বেশিরভাগ রিঅ্যাকশনস এর ক্ষেত্রেই আমাদের এটা এখানে যাবে। দেখো যেমন ধরো নাইট্রেশন, ব্রোমিনেশন, প্রিডিলকাট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন এটসেট্রা। There are some reaction which is special step and loss of proton is rate determining. কোনটা না সালফোনেশন is the best example. শুধু এইটুকুই মনে রাখবে, বাট ইন কেস অফ, আমি লিখে দিচ্ছি ওই জন্য, বাট ইন কেস অফ সালফোনেশন is the only exception. সালফোনেশন is reversible, এটা শুধু এখানে রিভার্সিবল লিখে রাখো, বাকি আর কেউ রিভার্সিবল রিঅ্যাকশন নয়, অল আর ইরিভার্সিবল, একটু পরেই আছে। But in case of sulfonation reaction, second step, that is loss of proton is RDS. যেটুকু আমাদের গেল সেকেন্ডের ক্ষেত্রে। সি লেটার আমরা সালফোনেশন যখন ডিটেইলসে পড়বো মেকানিজম, তখন আমরা এটা দেখবো, আর সেজন্য লেখা আছে, পরে আবার দেখা যাবে এটা। একটু আগেই বললাম দেখো, মোস্ট of the reactions are irreversible, and products are কি হয় তাহলে? products are KCP TCP পড়েছো তোমরা, কাইনেটিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট হয়। KCP তাড়াতাড়ি লেস স্টেবল প্রোডাক্ট এবং তাড়াতাড়ি তৈরি হয়, দে ডোন্ট কল দি KCP। আর থার্মোডাইনামিক্যালি কন্ট্রোল প্রোডাক্ট হচ্ছে ইকুইলিব্রিয়ামে রিচ করতে দিতে সময় দিতে হবে, তার মানে বেশি সময় লাগবে, কিন্তু আমরা মোর স্টেবল প্রোডাক্ট পাবো, দ্যাট ওয়ান ইজ কল্ড দি TCP। তো বেশিরভাগ রিঅ্যাকশনের ক্ষেত্রেই আমাদের এখানে এটা হচ্ছে KCP। কারা কারা? ওই নাইট্রেশন, নাইট্রোসেশন, ব্রোমিনেশন, প্রিডিলকাট অ্যালকাইলেশন, অ্যাসাইলেশন। So two important exception, এখানে দুটো এক্সেপশন আছে, একটা হচ্ছে তোমার প্রিডিলক্রাফট অ্যালকাইলেশন এন্ড সালফোনেশন। দিস আর দি টু রিভার্সিবল প্রসেস। তো সালফোনেশনটাই তোমরা ভালো করে মনে রাখবে, বাট এখানে জুড়ে দিই আমরা, বাট সালফোনেশন এন্ড প্রিডিলক্রাফট অ্যালকাইলেশন আর, এটা ভালো করে মনে রাখবে, তাহলেই হবে, এটা অত দরকার নেই, are reversible in nature. A reversible reaction ekhane. The irreversibility of the reaction can be lead to the formation of thermodynamically controlled product in appropriate condition. আমি এটা আগে তোমাদেরকে সালফোনেশন ডিটেইলস আমরা এখানে পড়বো, পরে ডিটেইলসে আমরা যখন যাব তখন আমরা দেখাবো, এখান থেকে এরকম করে গ্রাফটা হয়, দেখবে এখানে এরকম করে আমরা গ্রাফ দেখাবো একটা, দিস ইজ দি মেন। তাহলে এই দিক থেকে তাড়াতাড়ি তৈরি হবে, কিন্তু এইটা খুব ছোট হওয়ার জন্য ফিরে চলে আসবে, এবং এই দিক থেকে এটা নিচে নামবে, এটা নিচে নামবে, এই দিকটা টিসিপি হবে, দেখবে এই দিকটা হবে আমাদের কেসিপি। আমরা দেখাবো বলে এইটা ছোট হাইট বলে এটা ব্যাক করে আসতে পারবে, দিয়ে আবার এখানে চলে এলো, দিয়ে এটা উঁচুটা নিয়ে নেবে টেম্পারেচার বাড়ালে বা টাইম দিলে, এবং মোর স্টেবল প্রোডাক্ট দ্যাট ইজ টিসিপি আমরা এখন পাবো। এটা আমরা পরে দেখবো কিভাবে ছবিটা আঁকবো সালফোনেশনের, এটা আমরা পরে দেখবো।
আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের 4 নম্বরে, দেখো 4 নম্বরে আমরা কি করতে পারবো না, substitution is subjected to electrophilic catalysis. আচ্ছা, এটা বলতে আমার মনে পড়লো, তোমরা আমি কোশ্চেন দিয়েছিলাম নিউক্লিওফিলিক ক্যাটালিসিসের এক্সাম্পল দিতে। তোমরা বেশিরভাগ H+ দিয়ে রিঅ্যাকশন দেখিয়েছো, অ্যালকোহলকে গুড লিভিং গ্রুপ করেছো, দিয়ে অ্যালকোহলকে এখানে গুড লিভিং গ্রুপ করেছো। দিস ইজ নট দি এক্সাম্পল অফ নিউক্লিওফিলিক ক্যাটালিসিস। এটা কি নিউক্লিওফাইল, ইট ইজ ইলেকট্রোফাইল। সো হাউ ইজ ইট পসিবল? একটা কিছু লিখছো যখন, তার আগে তো ভাববে একবার যে এটা আদৌ ইলেকট্রোফিলিক ক্যাটালিসিস না নিউক্লিওফিলিক ক্যাটালিসিস। এটা ইন্টারনাল অ্যাসেসমেন্টে তোমরা উত্তর লিখেছো অনেকেই, যারা যারা লিখেছো একটু রিমাইন্ড করো, দেখো বুঝতে পারবে। আচ্ছা, কি বললাম আমরা, ইলেকট্রোফিলিক ক্যাটালিসিস এখানে সাধারণত হয়, মানে ক্যাটালিসিস ইলেকট্রোফিলিক। কিরকম করে না, ফর এক্সাম্পল ব্রোমিনের জন্য আমরা যদি বেনজিনে যদি আমরা ব্রোমিনেশন করি, তাহলে আমাদেরকে কি দিতে হয় এখানে, FeBr3। তেমনি যদি মনে করো বেনজিনে আমাদেরকে অ্যালকাইলেশন করতে হয়, মানে প্লাস RX প্লাস অ্যানহাইড্রাস AlCl3। সো অল অফ দিজ আর লুইস অ্যাসিড। এখানেও তাই, তুমি যদি হ্যালোজেন ক্যারিয়ারটা না দাও, তাহলে না নেগলিজেবল রেটে রিঅ্যাকশন হবে এবং প্রায় কিছু হবেই না। কিন্তু তুমি যদি আয়রন 3 এখানে দাও, বা শুধু আয়রন দিলেও আয়রন 3 জেনারেট করে নেবে, and the reaction will occurs with comparatively faster rate তখন রিঅ্যাকশনটা এখানে হতে থাকবে। সুতরাং বেশিরভাগ ক্ষেত্রে আমরা একটু আগে দেখলে আমরা BF3 ব্যবহার করছিলাম অনেকগুলো রিঅ্যাকশনের ক্ষেত্রে, দ্যাট ইজ অলসো ইলেকট্রোফিলিক ইন নেচার। সো ইলেকট্রোফিলিক ক্যাটালিসিস। আচ্ছা, নেক্সট আমাদের যেটা আসবে সেটা হচ্ছে 5 নম্বরে। দেখো এতক্ষণ আমরা কি দেখাচ্ছিলাম না, ইলেকট্রোফাইল মে বি অ্যাড টু দি পজিশন দ্যাট অলরেডি সাবস্টিটিউটেড, মানে আদার দেন, মানে এতক্ষণ আমরা কি বুঝলাম, -H+ সব ক্ষেত্রে। এখন দেখো এক্সাম্পল দেবো আমরা, যে H+ না বেরিয়ে অন্য কোনো গ্রুপ বেরোবে, তার এক্সাম্পল। তার মানে এক্সাম্পল হচ্ছে লিভিং গ্রুপ other than বা substituted group other than H+. So take this an example, when reacted with simple HCl. বুঝা গেল? Now in these cases the intermediate is this one. ইলেকট্রোফাইল হিসেবে কে থাকবে আমাদের, ইলেকট্রোফাইল হিসেবে থাকবে এটা ডট ডট লাইন, এটা পজিটিভ চার্জ। এখানে অ্যাবাভ দ্য প্লেন আর বিলো দ্য প্লেন হচ্ছে হাইড্রোজেন SiMe3 প্লাস প্লাস নয়, সঙ্গে Cl-, এটা সল্ট হিসেবে থাকবে। ইট নাও ডিকম্পোজ টু দিস ওয়ান, this but it will now proton plus Me3 SiCl. Silicon has very high affinity for the chlorine, so it will forms this bond and eliminate from here. তাহলে এরকম করে প্লাস হিসাবে বেরোবে, দেখো এখানে এটাই বেরোবে, তাহলে SiMe3 প্লাস আর Cl মাইনাস, it will form this. This is a stable compound, সেজন্য এটা এখান থেকে বেরিয়ে চলে যাবে। বুঝা গেল? দিস ইজ দি এক্সাম্পল। আমরা বলেছিলাম কয়েকটাই থাকবে, 99% কেসে আমাদের H+ থাকে। এনাদার এক্সাম্পল দেখো, এটা তোমরা পড়েছো, কম্পাউন্ডের নাম কি বলবে আমাকে, দ্যাট ইজ OH আর CO2H। হোয়াট ইজ দি নেম অফ দিস কম্পাউন্ড? অর্গানিক কেমিস্ট্রি শেখার ফার্স্ট শর্তই হচ্ছে ইউ হ্যাভ টু ভেরি ক্লিয়ার কাট আইডিয়া অ্যাবাউট দি নোমেনক্লেচার, ইয়েস অর নো? না ভুল বলছি আমি? যাদের যাদের 11-12 অর্গানিক ভালো লাগেনি, তোমরা কেউ কনফেস করবে না এখন, স্বীকার করবে না, তাদের মেন প্রবলেমটাই হচ্ছে নোমেনক্লেচার। নোমেনক্লেচার সঙ্গে সঙ্গে স্ট্রাকচার না জানলে নোমেনক্লেচার হবে না, আবার স্ট্রাকচার জানলে নোমেনক্লেচার পাচ্ছ না। তো দিস আর টু মেন প্রবলেম ইন ক্লাস 11। অথচ যেটা পড়ানো হয় ক্লাস 11, তোমরা বেশিরভাগই 11টা কিছুই পড়োনি, সেই জন্য দেখবে 12 এসে কতগুলো রিঅ্যাকশন মুখস্থ করে পাস করে গেছো। অর্গানিক কিন্তু ঠিকঠাক তোমরা ইন্টারেস্ট পাওনি, তাই না? কজন পেয়েছিলে অর্গানিক পড়তে ভালো লাগতো 11-12-এ?
বলো অর্গানিক কার কার পড়তে অসুবিধা হতো বলো, তাহলে ভালো কারোরই লাগতো না, বুঝতে পারছি। মনে হয়নি যে অর্গানিকটা খুব বাজে, ধুর এটা না থাকলে ভালো হতো, এর থেকে ফিজিক্যাল বা ইনঅর্গানিক অনেক ভালো। হ্যাঁ এটা তো বলো, এখন তার ফিরে আসবে না কিছু। হ্যাঁ স্যার প্রবলেম হতো, প্রবলেম হতো। মঞ্জুর আকার বাকিরা হ্যাঁ স্যার প্রবলেম হতো। অয়ন। হ্যাঁ স্যার কারণটা প্রবলেম হতো। হ্যাঁ কারণটা কি এইটাই আমি যেটা বললাম? না স্যার রিঅ্যাকশন গুলো ভুলে যেতাম। হ্যাঁ স্যার। তো নোমেনক্লেচার হলেই তো ভুলে যাবি রে বাবা। স্যার রিঅ্যাকশন গুলো মনে থাকতো না। আরে অ্যাসিটোনের সঙ্গে যদি মনে করো ব্রোমিন আর এনএইচ দাও, ঠিক, তো দিস ইজ নেম রিঅ্যাকশন। এবার তুমি যদি অ্যাসিটোনে খুঁজে খুঁজে বেড়াও কি হবে? ওটাতে একটা রুল আছে, অ্যাসিটোনের সঙ্গে ব্রোমিন এবং এনএইচ দিলে কি হবে, বা আয়োডিন এবং এনএইচ দিলে কি হবে। তাহলে অ্যাসিটোনে CH3CO গ্রুপ আছে কি না সেটা আমাকে দেখতে হবে। তো অ্যাসিটোনে CH3CO গ্রুপ আছে, সুতরাং ইট উইল গিভস দি CH3CO গ্রুপ আছে, আর আমি এখানে দিয়েছি I2 প্লাস OH মাইনাস। তাহলে এই CH3CO গ্রুপ থাকলে আমাদের আয়োডোফর্ম রিঅ্যাকশন দেয় আমরা জানি, সুতরাং কিন্তু আয়োডোফর্ম হবে, আয়োডোফর্ম তৈরি হবে। তাহলে একটা কার্বন এখানে চলে গেলে বাকি পার্টটা কিভাবে পড়তে হয় দেখো, CO2 মাইনাস, এখানে যদি Na থাকে তাহলে Na হবে, আর যদি এখানে K থাকে তাহলে K হবে। দিস ইজ ইয়েলো কালারের প্রেসিপিটেট করে, এইভাবে মনে রাখতে হয় LLOW। সুতরাং আমিও সেই মেমোরাইজ করেই বললাম, কিন্তু আমার একটা ওয়েতে মনে রাখলাম আমি। সুতরাং এই যে কিভাবে পড়বে, এবারে অ্যাসিটোনের স্ট্রাকচারই তুমি যদি বুঝতে না পারো তাহলে তোমার এই CH3CO গ্রুপ তুমি কি করে করবে, যে অ্যাসিটাইল গ্রুপ আছে বলে এটা এখানে হবে। তেমনি মনে করে একে যদি আমরা 10% NaOH দিয়ে করি, তাহলে আগে জানতে হবে এটা কিসের রিয়েজেন্ট, অ্যাসিটোনের ক্ষেত্রে এটা অ্যালডল কনডেনসেশন। তাহলে এবার এখান থেকে অ্যালডল কনসেন্ট্রেশন, এখানে NaOH না দিয়ে আমাদের ব্যারাইটা দিলে ভালো হয়, BaOH এর হোল টু, এগুলো পড়তে পড়তে সব আসবে, BaOH এর হোল টু ব্যারাইটা দিলে তখন অ্যালডল প্রোডাক্ট তৈরি হবে, বিটা হাইড্রক্সি। এবার অ্যালডল কাকে বলে এইভাবে মনে রাখবো, বিটা হাইড্রক্সি কিটোন অথবা অ্যালডিহাইডকে আমরা অ্যালডল বলি। তো এই হচ্ছে আমাদের মেন। তো মেকানিজমও কিন্তু 11-এর তোমাদের যা ছায়ার মোটা বই তাতে কিন্তু মেকানিজমও টুকটাক দেওয়া ছিল। চলো তো এবার আমি এইটা ফিরে আসি। সুতরাং নোমেনক্লেচার এবং স্ট্রাকচারটা চেষ্টা করবে এখানেও ভালো করে করার। সো হোয়াট ইজ দি নেম অফ দিস কম্পাউন্ড, কারণ তোমাকে নাম দিয়ে বলা থাকবে হয়তো। দিস কম্পাউন্ড ইজ নেমড অ্যাজ স্যালিসাইলিক অ্যাসিড স্যার। ভেরি গুড, স্যালিসাইলিক অ্যাসিড। ব্রোমিনটা দিলে কি হবে বলো তো? তোমাদের এইচএস এর কমন কোশ্চেন ছিল এটা। বলো, সাদা আদককে পরে হোয়াইট প্রেসিপিটেট পড়ে কিসের? 246 ট্রাইব্রোমোফেনলের এটা পড়ে। তো এর শুধু ফেনল থেকে হয়, আবার দেখো লক্ষ্য করে দেখো, তাহলে এই যে এইখানে আমাদের CO2H গ্রুপটা ছিল সেটাও কিন্তু আমাদের ব্রোমিন দ্বারা এখানে রিপ্লেস হয়ে যায় 3H। এক্ষেত্রে কোনো হ্যালোজেন ক্যারিয়ার লাগে না, ওয়াটার দিলেই হয়, কারণ OH হ্যাজ এ ভেরি গুড electron density activating group, highly activating group. That's why this system is very very electronically rich. That's why no halogen carrier is needed here, and this one is replaced by the bromine. বুঝতে পেরেছো? তাহলে এই ছিল আমার এখানে কতগুলো কোশ্চেন, দেখো এরকম করে আমার এখানে হয়। আচ্ছা ধরো এইখানে আমি যে গ্রুপটা দিলাম, এই যে SiMe3 গ্রুপ, ঠিক আছে, SiMe3 গ্রুপ সহজে বেরিয়ে যেতে পারে, কার্বন CO2H থেকে কার্বন ডাইঅক্সাইড সহজে বেরিয়ে যেতে পারে। কিন্তু যদি মনে করো এমন কোনো গ্রুপ থাকে যেটা সহজে ডিপার্ট করতে চাইবে না, অথচ ওইখানে অ্যাটাকটা হলো, হ্যাঁ, অথচ ওইখানে অ্যাটাকটা হলো, ধরো এইখানে মিথাইল আর এইখানে মিথাইল। এবার আমি এইখানে দিচ্ছি যেটা, সেটা হচ্ছে আমার হচ্ছে HNO3 অ্যাসিটিক অ্যাসিড। হোয়াট উইল বি দি অ্যাক্টিভ ইলেকট্রোফাইল? কিভাবে পড়বে আমি কিন্তু বলতে যাচ্ছি তোমাকে, এই রিয়েজেন্টটার থেকে আগে অ্যাক্টিভ ইলেকট্রোফাইলটা জানতে হবে, তবে তো আমরা বলতে পারবো যে এটা কি রিঅ্যাকশন হবে। এবার তুমি যদি অ্যাক্টিভ ইলেকট্রোফাইল কি জেনারেট করতে না পারো তো কটা মনে রাখবে, সেই জন্য তোমাকে কিন্তু একটু কেমিক্যাল সেন্স অ্যাপ্লাই করতে হবে। কি তাহলে এখানে অ্যাক্টিভ ইলেকট্রোফাইল হবে বলো তো, কে বলতে পারবে? বলো বলো, এনিবডি? টাইম কি পেরিয়ে গেল নাকি? কটা বাজলো? স্যার NO2+। NO2+, ভেরি গুড। বাকিদের সেন্সটা হচ্ছে না।
কেমিক্যাল সেন্স না হলে কিন্তু লজিক কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবে না। চলো টাইম প্রায় শেষ হয়ে গেছে, কিন্তু যেটা শুরু করেছি সেগুলো আমরা শেষ করি। তাহলে এইখান থেকে এসে আমাদের এরকম ডট 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 এইখানে মিথাইল, ঠিক আছে, আর এইখানে তোমার হচ্ছে NO2 আর হচ্ছে মিথাইল। এই মিথাইল মাইনাস কিন্তু এখান থেকে বেরিয়ে একে ইয়ে করতে পারবে না, সেই জন্য কি করবে, এই অ্যাসিটিক অ্যাসিডকে আবার একবার নেবে, ওর কাছ থেকে একটা মানে H প্লাস মাইনাস H প্লাস হয়ে না, দিস উইল অ্যাক্ট অ্যাজ দি নিউক্লিওফাইল এন্ড এই প্রোটনটাকে ওখানে ধরবে। এক্ষেত্রে কিন্তু আর ও ওর অ্যারোমেটিসিটিটা ফিরে পাবে না, সেই জন্য এটা OAC দিয়ে ও নিজের চার্জটাকে ব্যালেন্স করবে। সিস ট্রান্স দুটোই হতে পারে, NO2 Me আর হচ্ছে এখানে M। এটা তো আমাদের পরীক্ষায় আসে না, এগুলো সাধারণত 50% প্রোডাক্ট তৈরি হয় আমাদের, প্লাস নর্মাল সাবস্টিটিউশন প্রোডাক্ট। এটা তো আমাদের অ্যাবনর্মাল প্রোডাক্ট প্লাস নর্মাল আমাদের যা হবে আর কি, নর্মাল সাবস্টিটিউশন প্রোডাক্ট 50%। নর্মাল সাবস্টিটিউশন প্রোডাক্ট মানে এই দুটো গ্রুপ কি আছে, এই প্যারা পজিশনে আসবে হয়তো, বা এই অর্থ পজিশনে আসবে, তখন এর মেটাইড প্যারা এরকম করে আরেকটা কোথাও একটা আসে, বা অথবা এইখানে, সেটা হচ্ছে আমাদের নর্মাল সাবস্টিটিউশন প্রোডাক্ট যা হবে সেটা হবে। স্যার আচ্ছা, একই রকম ভাবে বলো বলো, আমি শুনছি, বলো। স্যার এখানে স্যার একটা অ্যারোমেটিক সিস্টেম নন অ্যারোমেটিক স্যার হয়ে গেল। আরে বাবা, ও তো নর্মালও করবে, এখানে নর্মাল অ্যারোমেটিকও করবে, কিন্তু এটা তুমি তো বাধা দিতে পারবে না, তুমি তো ট্রিগার করতে পারবে না যে তুই এইটা হও আর এটা হ না, তাই না? কিছুটা হলেও তো এখানে অ্যাটাক করবে, কারণ এগুলো ইলেকট্রন ডোনেটিং গ্রুপ আছে, তো দিস কার্বন আর নেগেটিভ চার্জ এখানে বেশি থাকবে, ফলে NO2 প্লাসের তো কোনো দোষ নেই, ও তো এখানে বা এর দ্বারা তো অ্যাটাক হতেই পারে, এরকম করে এর দ্বারা ওখানে অ্যাটাক হতেই পারে NO2 প্লাসটা, এরকম করে এর দ্বারা ধরো এখানে অ্যাটাক হতেই পারে, আবার নর্মালি যেখানে হবে সেখানেও হবে। কিন্তু এই ক্ষেত্রে কি হবে প্রবলেমটা, না Me প্লাস আর বেরোতে পারবে না, বুঝতে পেরেছো তো? হ্যাঁ, মানে টিকটিকি মনে করো কোনোভাবে ডুমুরটা গিলে ফেললো, সেইটা এরকম হয়ে গেছে এখন ওর, মানে ও আর না এইদিকে নিয়ে যেতে পারছে না ওদিকে নিয়ে যেতে পারছে, সেরকম কেসটা হচ্ছে এখানে, বললেন আমাদের টিকটিকি ডুমুর গিলার মতো হয়ে গেছে, সে অ্যাবনর্মাল প্রোডাক্ট পাবো আমরা ওই জন্য। একই রকম ভাবে যদি দেখো একই জিনিস আছে, কিন্তু যদি একটা ফেনল থাকে এখানে HNO3 অ্যাসিটিক অ্যাসিড, তাহলেও আমরা এখান থেকে ওই রকম করে যেটা পাবো সেটা হচ্ছে C ডাবল বন্ড OH প্লাস এইখানে মিথাইল, আর এখানেও আমাদের MENO2, এরপর এখান থেকে মাইনাস H প্লাস। যদি ফেনল থাকে তাহলে তখন এটাকেও কিটোন করে নেবে এরকম করে। এগুলো জাস্ট আমরা এটা আমি বলেছি তোমাদেরকে, অত মাথা দিয়ে দেখার দরকার নেই, মানে মাথাতে ভারী করে এরকম ইয়ে রাখার দরকার নেই, জাস্ট পড়ার মতো করে আমরা পড়লাম, এটা এরকম দেখতে লাগবে। এগুলো অ্যাবনর্মাল প্রোডাক্ট আমাদের যদি কোনো কারণে অ্যাটাক করে যায় তাহলে কিরকম হবে সেটা দেখো, এই ক্ষেত্রেও তাই, কিন্তু এটা এখানে যাবে, এইটা এখানে যাবে, আর এইটা, সো দিস ইজ দি অর্থোপ্যারা ওরিয়েন্টিং গ্রুপ, সো ইলেকট্রন ডেনসিটি ইজ হাইলি প্রেজেন্ট দেয়ার, সুতরাং এইখানে NO2 প্লাস কে এবার অ্যাটাক করতেই পারে, কিছু করার নেই, এইটাই গিয়ে ধরো যখন এলো এই গিয়ে এখানে NO2 প্লাস কে অ্যাটাক করে গেছে, তার জন্য এটা থ্রু দিয়েও অ্যাটাকটা এখানে হয়। আচ্ছা, নেক্সট এবং আজকের জন্য লাস্ট আমাদের যেটা, সেটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রাম কিরকম হবে, এটা লিখলেই হবে, এটা তোমরা বুঝতেই পেরেছো, টু স্টেপ রিঅ্যাকশন, ইটস ভেরি ইজি। এখান থেকে যাবে আমাদের, এখান থেকে গিয়ে আমাদের ইন্টারমিডিয়েট, এটা আমাদের স্লো রেট, সুতরাং এরকম হবে, তারপর আমাদের এইরকম করে নামবে, দিস উইল বি ইন্টারমিডিয়েট, দিস ইজ দি সাবস্ট্রেট প্লাস রিএজেন্ট এন্ড দিস ইজ দি প্রোডাক্ট। একই রকম ভাবে এইদিকে আমাদের পোটেনশিয়াল এনার্জি যায়, আর এদিকে আমাদের রিঅ্যাকশন কোঅর্ডিনেট যায়, এটা আমরা আগে লিখেছি, রিঅ্যাকশন কোঅর্ডিনেট এখান থেকে যাবে। তাহলে সাবস্ট্রেট মানে বেনজিন প্লাস ই, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, তারও ছবি 1, যেটা ইন্টারমিডিয়েট আমরা 1 লিখেছিলাম সেটা ইন্টারমিডিয়েট আই লিখছি, তাহলে এইটা হবে আমাদের এখানে ট্রানজিশন স্টেট 1, আর এখানে আমাদের হবে ট্রানজিশন স্টেট 2, মানে জাস্ট ইন্টারমিডিয়েট হওয়ার আগে আর ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্ট হওয়ার আগেরটা হবে ট্রানজিশন স্টেট 2, এটা হচ্ছে রিঅ্যাকশন কোঅর্ডিনেট। তাহলে এই যদি তুমি ভ্যালুগুলো দেখো, তাহলে এটা যদি আমাদের ডেল্টা G1 হয়
আর এটা হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে ডেল্টা G2 অ্যাস্টেরিক্স, আর এটা হচ্ছে মানে ট্রানজিশন স্টেট 1 আর কি, ডেল্টা G1 অ্যাস্টেরিক্স। তাহলে ক্লিয়ারলি এটা আমাদের বেশি হচ্ছে, তার জন্য এটা স্লো স্টেপ হবে, সো দিস স্টেপ উইল বি দি RDS। আর এইখান থেকে এটা আমাদের কম লাগছে দেখো এটা, সো দিস স্টেপ উইল বি দি ফার্স্ট স্টেপ। এই স্টেপটা আমাদের ফার্স্টার রেটে করবে, ইন্টারমিডিয়েট থেকে প্রোডাক্টটা। এটা তোমরা আগে এটা পড়েছো, সেই একই এক্সপ্লেনেশনে এখানে আমাদের থাকবে। এটাও তাই, এটা যত বেশি নিচের দিকে যাবে, ডিপার হবে, তত বেশি ইন্টারমিডিয়েট স্টেবল হবে। তাহলে এই পর্যন্ত হওয়াটা, তাহলে একটু চেঞ্জ করি, এই পর্যন্ত হওয়াটা হচ্ছে আমাদের কি, যদি এইটুকু তুমি দেখো এন্ডোথার্মিক রিঅ্যাকশন। ইন্টারমিডিয়েট হওয়া পর্যন্ত, বেনজিন থেকে ইন্টারমিডিয়েট হওয়া পর্যন্ত রিঅ্যাকশনটা কি, হাইলি এন্ডোথার্মিক, ইয়েস অর নো? यस सर। এন্ডোথার্মিক। আবার এইখান থেকে এইটা হওয়াটা, এবার এইখান থেকে এই দিকটা হচ্ছে আমাদের হাইলি এক্সোথার্মিক, কারণ এখানে বন্ড ফর্ম করছে এক্সোথার্মিক, সো দেয়ার উইল বি সাম এনার্জি রিলিজড হবে এখান থেকে, সো বি হাইলি এক্সোথার্মিক। আচ্ছা এটা কেন হাইলি এন্ডোথার্মিক? অ্যাজ, কে বলতে পারবে? অ্যাজ বেনজিন, এখানে বেনজিনে লিখছি আমি, বায়োরাউন্ডিক স্পিসিস কি হয়, অ্যাজ বেনজিন রিং losses its what, কি লস করছে? রেজোনেন্স এনার্জি। ওই রেজোনেন্স এনার্জিটাই তো স্টেবিলিটি ছিল, সেই স্টেবিলিটি রেজোনেন্স সেটাকে লস করতে হচ্ছে, তাহলে তোমাকে বাইরে থেকে দিতে হবে। দ্যাটস হোয়াই দিস উইল বি রেজোনেন্স এন্ড লস করতে বলেই এটা এখানে হাইলি এন্ডোথার্মিক। এই লাইনটা শুধু একটু লিখে রাখো, the reaction leading from the arenaeum ion to substituted benzene in contrast is highly exothermic because benzene ring regains its, এখানে কি হবে, এখানে as benzene ring regains its resonance energy, yes or no? পুনরায় এখানে ফিরে পেয়ে যাবে। এটা তো আমাদের অ্যারোমেটিক, মানে বেনজিন প্রোডাক্ট পেয়ে গেলাম আমরা, সাবস্টিটিউটেড বেনজিন ই, আর এখানে আমাদের সাবস্ট্রেট হিসাবে ছিল বেনজিন। তাহলে বেনজিনের থেকে এইটা যখন যাচ্ছিলাম তখন নন অ্যারোমেটিক, এখন এটা পুনরায় অ্যারোমেটিক, সেই জন্য এটা কিন্তু আমাদের হাইলি এক্সোথার্মিক হবে। তো যদি এখানে ক্রিটিক্যাল ভিউ যদি তোমাকে দেয়, তাহলে তুমি এই লাইনগুলো বলতে হবে যে রেজোনেন্স এনার্জি লস করে, আর এখানে রেজোনেন্স বেনজিন রিং রিগেন্স ইটস রেজোনেন্স এনার্জি। বেনজিন রিং কে বলতে পারবে, কে বুঝতে পারেনি বলো? আচ্ছা অনেকেই বলে পাই কমপ্লেক্সের থ্রু দিয়ে হয়, তো পাই কমপ্লেক্সটা তোমরা নিজেরা দেখে নেবে, ওটা আমি আর বলবো না। মানে এরকম একটা প্রথমে বেনজিনের সঙ্গে ইলেকট্রোফাইলের একটা এরকম কমপ্লেক্স হয়, দিয়ে সেটাকে আমরা এখানে বলি পাই কমপ্লেক্স। এরকম একটা তৈরি করে, এটা ছেড়ে দাও, ইট ইজ কল্ড দি পাই কমপ্লেক্স। তাহলে প্রথমে পাই কমপ্লেক্স হয়, দিয়ে সেই পাই কমপ্লেক্সটা ডিকম্পোজ করে সিগমা কমপ্লেক্স করে। এইটা আমাদের এখানে অত স্ট্রং থিওরির দরকার নেই, যদি লাগে কোনো কোশ্চেন পাও আমাকে বলবে, পরে তখন আমি এক্সপ্লেন করবো, আদারওয়াইজ নিজের ওখানে দেখে রাখবে। নেক্সট দিন আমি যেটা পড়াবো এর মোস্ট ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে আমাদের ওরিয়েন্টেশন অ্যান্ড রিঅ্যাক্টিভিটি, একসঙ্গে পড়বো আমরা, এটা আমরা নেক্সট ডে আরম্ভ করব। আর এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকলো পাই কমপ্লেক্স ভার্সেস সিগমা কমপ্লেক্স, বই থেকে পড়বে, বই থেকে হোক, নেট থেকে হোক, যেখান থেকে হোক, চেষ্টা করবে এটা দেখতে। দিস ওয়ান ইজ ইউর হাউস ওয়ার্ক। কোনো কিছু বুঝতে না পারলে আমাকে বলবে। বলো, কারো কোনো জিজ্ঞাসা আছে? খাতা উল্টে দেখো, খাতা উল্টে দেখো। স্যার বলো। স্যার স্যার এখানে যে পোটেনশিয়াল এনার্জি ডায়াগ্রামটা আছে, তো স্যার অ্যাক্টিভেশন এনার্জিটা স্যার এখানে মানে কিভাবে কাজ করছে? অ্যাক্টিভেশন এনার্জি তো তোমাকে দিতে হচ্ছে, তো এখানে তো হিট বাইরে থেকে দিতে হয়, নাহলে স্টারিং দিতে হয়, নাহলে কি করে রিঅ্যাকশন হবে? আমি সেদিন এক্সাম্পল হিসেবে লিখেছিলাম, বেনজিনের সঙ্গে তুমি যদি নাইট্রেশন করো মিক্সড অ্যাসিডের, কত ডিগ্রি টেম্পারেচার লিখেছিলাম? 50 ডিগ্রি সেন্টিগ্রেড লিখেছিলাম না? উই নিড টু সাপ্লাই এনার্জি ফ্রম আউটসাইড, বুঝতে পারছো তো? যখনই তুমি ফ্রিডেল ক্লোরাইড অ্যালকাইলেশন বা এসাইলেশন করবে, তখন ওখানে এতটাই হিট জেনারেট করবে লুইস অ্যাসিডের প্রেজেন্সে, ওই হিটটাই সাফিসিয়েন্ট হয়ে যায়। সেই জন্য অনেক ক্ষেত্রে হিট দিতে হয় না, আবার কারো কারো ক্ষেত্রে হিট দিতে হয়।
তেমনি তুমি যদি নাইট্রোবেনজিনকে বেটা ডাইনাইট্রোবেনজিন করতে চাও, লেস রিঅ্যাক্টিভ সাবস্ট্রেট, মেটা ডাইনাইট্রোবেনজিন যদি করতে চাও তখন আমাদের টেম্পারেচার বাড়াতে হয়। কত ডিগ্রি? 100 ডিগ্রি সেন্টিগ্রেড করতে হয়, তবে এটা এখানে নাইট্রেশনটা হবে। আবার এর থেকে করতে গেলে আমাকে প্রায় 300 লাগবে, খুব ডিফিকাল্ট হয়ে যায়। দুটো নাইট্রো গ্রুপ মানে ইলেকট্রন ডেনসিটি একদম কমে যাবে, সো ইউ নিড হ্যাভ টু ইনক্রিজ দিস ইয়ার। ঠিক আছে, সেই জন্য দ্যাট ইজ দি অ্যাক্টিভেশন এনার্জি, এই যে ডেল্টা G1 এক্সট্রিক্সটা ওইভাবে আমরা এখানে রিচ করি। বুঝতে পেরেছো? ওকে বাধ্য করতে হবে, বাধ্য না করলে হবে না। আর কারো কিছু? আর কারো কিছু? স্যার আমরা রিঅ্যাকশন থেকে অ্যাক্টিভ প্রোফাইলটা কিভাবে ডিটারমিন করব? কি করবে স্যার? রিঅ্যাকট্যান্ট যে আপনি বললেন NO2 প্লাসটা রিঅ্যাক্টিভ মানে ইলেকট্রোফাইল, শোনো, ওটা তোমাদের আস্তে আস্তে কেমিক্যাল সেন্সটা হবে আমাদের এর পরে, মানে রিঅ্যাকশন ওরিয়েন্টেশনের পরেই আমাদের আছে ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশন গুলো। বুঝতে পেরেছো? এটা অনেকটা সময় লাগবে, এখন ওরিয়েন্টেশন রিঅ্যাক্টিভিটির পরে আমাদের ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশন গুলো আছে, যে নাইট্রেশন আছে, তখন ওখানে নাইট্রেশনে শুধু ওটা নয়, কি কি ব্যবহার করা হয় দেখো। মিক্সড, এটা তোমরা শুধু জানো মিক্সড অ্যাসিড, কনসেন্ট্রেটেড নাইট্রিক অ্যাসিড এবং কনসেন্ট্রেটেড সালফিউরিক অ্যাসিড। এছাড়াও ব্যবহার করা যায় ফিউমিং নাইট্রিক অ্যাসিড ইন অ্যাসিটিক অ্যানহাইড্রাইট, নাইট্রিক অ্যাসিড ইন গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড, যেটা আমি এখানে লিখেছিলাম। ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিয়েও নাইট্রেশন করা যায়। তো ডাইলুট নাইট্রিক অ্যাসিড দিয়ে নাইট্রেশন কখন হবে? যদি আমাদের সাবস্ট্রেটটা হাইলি রিঅ্যাক্টিভ হয়, যেখানে মিক্সড অ্যাসিড দিলে অন্যরকম হয়ে যাবে। সুতরাং প্রত্যেকটা নাইট্রেটিক এজেন্ট কিভাবে কাজ করে সেটা আমরা তখন দেখব। বুঝতে পেরেছো? তখন মেকানিজম লিখে লিখে আমি দেখাবো যে হাউ ডাইলুট নাইট্রিক অ্যাসিড অ্যাক্ট অ্যাজ দি নাইট্রেটিং এজেন্ট। তেমনি এটা আমরা দেখাবো যে গ্লাসিয়াল অ্যাসিটিক অ্যাসিড এবং এটা থেকে কিভাবে তৈরি করে, তখন দেখবে হয়ে যাবে অটোমেটিক্যালি। হ্যাঁ, কিন্তু এটা তোমরা দেখেই বুঝতে পারছো যেহেতু নাইট্রেশন ছাড়া আর তো কোনো অপশন নেই ওখানে। যেমন আমরা সুপার অ্যাসিড মিডিয়াটা লিখেছিলাম, সুপার অ্যাসিড মিডিয়াতে তো H+ ছাড়া আর কোনো অপশনই নাই। এইটুকু কেমিক্যাল সেন্স আমার থাকতে বলছি, বাট বুঝতে পারছো তো? এবার মনে করো তুমি এখানে RX আর AlCl3 নিয়েছো, তো এইটুকু তো তোমার কেমিক্যাল সেন্স থাকা উচিত যে X কোনোদিন পজিটিভ এখানে চট করে হবে না, তাহলে আরটাই আমাকে পজিটিভ হবে। তাহলে এখান থেকে আমার যেটা জেনারেট করবে সেটা R, আর এখানে হচ্ছে AlCl3X মাইনাস, সো দিস উইল বি দি অ্যাক্টিভ ইলেকট্রোফাইল। সুতরাং এইটা দেখলেই বোঝা যাবে যে হোয়াট উইল বি দি অ্যাক্টিভ ইলেকট্রোফাইল। এইটুকু কেমিক্যাল সেন্স আমি তোমাদেরকে রাখতে বলছি। হ্যাঁ, চলো, কেমিক্যাল সেন্স আলাদা আর রিঅ্যাকশন মেকানিজম ডিটেইলস লেখাটা আলাদা। হ্যাঁ বলো স্যার। স্যার বলি এই সাবস্টিটিউশন অ্যারোমেটিক রিঅ্যাকশনে, ইলেকট্রোফিলিক রিঅ্যাকশনে যে আপনি বললেন যে সালফোনেশন রিঅ্যাকশন, সেখানে সেকেন্ড যে আরডিএস হয়, রিমুভাল অফ প্রোটনটা, তাহলে স্যার এখানে স্যার কাইনেটিক আইসোটোপ বিভাগে দেখা দেবে না? এখানে তো টিসিপি মেইন প্রোডাক্ট, আমি তো বললাম সালফোনেশনটা এক্সেপশন। তাহলে সালফোনেশন রিঅ্যাকশনের ক্ষেত্রে স্যার আলাদা করে পড়বো তো, আমি তো লিখেছি ডিটেইলসে, যখন ইন্ডিভিজুয়াল রিঅ্যাকশন পড়বো সালফোনেশন তখন ওগুলো বলবো। ঠিক আছে, ঠিক আছে। আর কারো কিছু? চল ছুটি তাহলে। হ্যাঁ হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। হ্যাঁ চলো।